সুন্দরবনে টানা দুদিন থেকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে টুনি বড়ই বিপদে পড়েছে, কেননা টুনির ঘরটি ঝড় বৃষ্টির মোকাবেলার জন্য যথেষ্ট ছিল না। টোনা না থাকার কারণে অভাবের মধ্যেই টুনির দিন কাটছিল। একদম ভেঙে গেছে, এবার আমরা কোথায় যাব? তবে কি ঝড় বৃষ্টির রাতে আমাদের বাইরে থাকতে হবে? আমার খুব শীত করছে মা, আমি এভাবে থাকতে পারছি না। একটু কষ্ট কর মা, এত রাতে আমার তো কিছুই করার নেই। আজ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে, কাল সকাল হলে কিছু একটা ব্যবস্থা করা যাবে। এদিকে পক্ষীকুলের উত্তরে নীল নদীর ওপারে ছিল মানবকুল। এই মানবকুলের রাজ্যের রাজা ছিল রামপ্রতাপ। রামপ্রতাপ এক বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিল, কেননা তার রাজ্যে এক ডাইনির আগমন ঘটেছিল। আর সেই ডাইনি প্রতিনিয়ত রাজ্যের ক্ষতি সহ মানুষকে হত্যা করে চলেছিল। রাজামশাই, রাজামশাই, আমার সব শেষ হয়ে গেছে। ওই ডাইনি আমার একমাত্র সন্তানকে নিয়ে চলে গেছে রাজামশাই, সেই সাথে আমার ঘরবাড়ি সহ ভেঙে দিয়েছে। আমি যে সন্তান হারা হয়ে গেলাম রাজামশাই। না, ওই ডাইনির এমন কর্মকাণ্ড আর মেনে নেওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে তো আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। এক্ষুনি আমাকে হিমালয় পর্বতের তান্ত্রিকের কাছে যেতে হবে। তুমি রাজ্যে ফিরে যাও, আর আমি এর ঠিক একটা সমাধানের ব্যবস্থা করব। এরপর পরের দিন ভোর হতেই রাজা রামপ্রতাপ হিমালয় পর্বতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভোরের আলো ফুটেছে, তাই আজকের মধ্যে আমাকে যে করেই হোক একটা ঘরের ব্যবস্থা করতেই হবে। কিন্তু ঘর বানানোর জন্য তো কাঠ আর টাকার প্রয়োজন, আমার কাছে তো কিছুই নেই। যে করেই হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে আমাকে। এরপর টুনি তার মেয়েকে সাথে নিয়ে পুরো বনে অনেক কাজ খোঁজে, কিন্তু সে কোথাও কোনো কাজ খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে। এমন সময় টুনি দেখে কাকুলি মাথায় করে কিছু আখ নিয়ে হেঁটে আসছে। আরে কাকুলি দিদি, এত আখ তুমি কোথায় পেলে? বন প্রধানের জমি থেকে। আসলে বন প্রধানের জমির অনেক আখ নষ্ট হয়েছে বলে তিনি রাগ করে কোনো জমির আখ কাটেনি। ওই জমি থেকে এসব ভালো ভালো আখ বেছে আখ কেটে আনলাম, যদি এগুলো কাজে লাগাতে পারি। এই বলে কাকুলি চলে যায়। আর তখনই টুনি বলে ওঠে, মোড়লের জমিতে অনেক পরিত্যক্ত আখ পড়ে আছে, ব্যাপারটা তো দেখতেই হচ্ছে। টুকি, চল মা। এরপর টুনি টুকিকে নিয়ে মোড়লের জমিতে যায় আর গিয়ে দেখে সেখানে সব আখ নষ্ট হয়ে পড়ে আছে। যেসব আখ ভালো ছিল তা অন্য সব পাখিরা নিয়ে চলে গেছে, আর যা আছে সেসব প্রায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখানে তো একটা আঁখও ভালো নেই, যা আছে তা তো প্রায় সবই শুকিয়ে কাঠ হয়ে গেছে। টুকি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এসব আখ তো শুকিয়ে শক্ত হয়ে গেছে, তবে তো এসব আখ দিয়ে আমি সুন্দর করে একটা ঘর তৈরি করতে পারবো। বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, তুমি তাই করো মা। এসব শুকনো আখ দিয়ে তুমি একটি ঘর তৈরি করো, তবে আমাদের আর আশ্রয়হারা হয়ে থাকতে হবে না। এরপর টুনি তার ভাবনা মতো কাজ করে আর মোড়লের জমি থেকে আখ সংগ্রহ করে তা দিয়ে সুন্দর একটি আখের ঘর তৈরি করে আর মেয়েকে নিয়ে সেখানেই থাকতে শুরু করে। কি সুন্দর ডিমটা! এই ডিমটা আমি বাইরে নিয়ে যাব। নিশ্চয় এই ডিমটা কারো কাছ থেকে হারিয়ে গেছে। এরপর টুকি আগে পিছে কিছু না ভেবে ডিমটা বাড়িতে নিয়ে আসে। দেখো, ডিমটা কি সুন্দর! আমার মনে হয় এই ডিমটা এখনো ভালো আছে। মা, ও মা, তুমি এই ডিমটাতে দাঁত দিয়ে বাচ্চা ফোটাবে? কি সব চাটা বলছিস? কার না কার ডিম, সেটাতে আমি দা দিতে যাবো কেন? তুই এই ডিম যেখানে পেয়েছিস সেখানে রেখে আয়। এমন করে বলো না মা, দয়া করে আমার এই আবদারটা রাখো। তাছাড়া এই ডিমটা ফেলে দিলে তো নষ্ট হয়ে যাবে। তুমি কি চাও একটা প্রাণী ভাবে নষ্ট হয়ে যায়? টুকির কথায় টুনির মনেও মায়া জন্ম নেয় আর টুনি গোলাপি ডিমে তা দিতে থাকে। রাজা আমার ভয়ে তার রাজ্য থেকে পালিয়েছে মনে হয়। এবার এই পুরো
মানব রাজ্যে তাণ্ডব চালাতে থাকে। এদিকে রাজা রামপ্রতাপ দীর্ঘদিন ধরে পথ অতিক্রম করে অবশেষে সে হিমালয় পর্বতে এসে পৌঁছায় আর তান্ত্রিককে সবটা খুলে বলে। ওই ডাইনি সাংঘাতিক, তাকে মারা এত সহজ নয়। আমাকে 2 দিন সময় দে, আমি ধ্যান করে ঠিক একটা উপায় বের করব। এদিকে একদিনের মধ্যেই গোলাপি ডিম থেকে একটি ছোট্ট পাখির ছানার জন্ম হয়। পাখির ছানাটা দেখতে বেশ অদ্ভুত ছিল। তার গায়ের রং টকটকে গোলাপি ছিল আর তার ঠোঁট ছিল অনেক লম্বা। আরে এটা আবার কেমন পাখি? এমন অদ্ভুত পাখি তো আমি আগে কখনো দেখিনি। মা, আজ থেকে এটা আমার বন্ধু। তুমি কিন্তু আমার বন্ধুর ব্যাপারে কিচ্ছুটি বলবেন না। রাজা মশাই, আমি পেয়েছি উপায়। ওই ডাইনি তার মৃত্যুর উপায় ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। ওই ডাইনিকে মারতে পারত এক গোলাপি পাখি, যার ঠোঁট ছিল অনেক বড়। ডাইনি তা জানতে পেরে ওই গোলাপি পাখিকে হত্যা করেছে, কিন্তু পাখিটি মৃত্যুর আগে সুন্দরবন নামক এক পক্ষীকুলে একটি ডিম রেখে যায়। আর ওই ডিম ফুটে যে ছানা বের হবে, ওই ছানাই পারবে ডাইনিকে হত্যা করতে। আমার গণনা বলছে ডিম ফুটে ওই ছানার জন্ম হয়ে গেছে। তোমাকে এক্ষুনি পক্ষীকুলে যেতে হবে। এই শুনে রাজা প্রতাপ আর এক মুহূর্ত দেরি না করে পক্ষীকুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। এদিকে টুনির বাড়িতে থাকা গোলাপি পাখি প্রতিনিয়ত আকার বড় হতে থাকে। দেখতে দেখতে ওই পাখি বিশাল আকার ধারণ করে। কিন্তু টুনির পোষা পাখির আকার নিয়ে তাদের সমস্যা না হলেও বনের বাকি পাখিদের গোলাপি পাখিকে নিয়ে খুব সমস্যা ছিল। ওই পাখিটা তো দেখছি দিন দিন দানবের আকার ধারণ করছে। ওই পাখি এই বনে থাকলে আমাদের বিপদ হবে। ও আমার বন্ধু, ও এই বনে থাকলে কারো কোনো ক্ষতি হবে না। কেউ এদের কথা শুনো না, আমাদের একজোট হয়ে এই পাখিকে বন থেকে বের করে দিতে হবে। কি বলে সবাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এই পাখিকে বের করে দেওয়া হোক। যে পাখিকে বের করাতে বাধা দিবে তাদেরকে ওই বন থেকে তাড়িয়ে দেওয়া হবে। তোমরা আমার কথাটা একটু শোনো। এই পাখি আমার মেয়ের বন্ধু, ও আমারই সন্তানের মতো। ও তোমাদের কোনো ক্ষতি করেনি, তবে তোমরা সবাই এমন কেন করছো? এই টুনির কথা কেউ বিশ্বাস করো না। ও নিশ্চয়ই পাখির দ্বারা আমাদের ক্ষতি করে বড়লোক হওয়ার পরিকল্পনা করছে। এক্ষুনি এদের বন থেকে তাড়িয়ে দেওয়া হোক। পুরো বনের পাখিরা একজোট হয়ে যেই না টুনি সহ গোলাপি পাখিকে তাড়িয়ে দিতে যাবে, তখনই সেখানে মানবকুলের রাজা রামপ্রতাপ এসে হাজির হয়। দাঁড়াও, তোমরা কি করছো? কি এমন ভুল তোমরা করো না। কি, এটা তো মানবকুলের রাজা। তবে কি এই রাজা আমাদের ক্ষতি করতে এসেছে? না না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি তো সাহায্য চাইতে এসেছি। এরপর রাজা সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, তোমাদের আমি বলেছিলাম তোমরা ভুল করছো। এই পাখি কারো ক্ষতি করবে না। দেখলে তো, এই পাখির জন্মই হয়েছে ডাইনির হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে। রাজা মশাই, চলুন, আমি পাখিকে আপনার রাজ্যে নিয়ে যাচ্ছি। এরপর বনের পাখিরাও তাদের নিজেদের ভুল বুঝতে পারে। রাজা ঠোঁট লম্বা পাখিকে নিয়ে তার রাজ্যে যায়। আর ডাইনি যেই না আবার রাজ্যে হামলা করতে আসে, তখনই গোলাপি পাখি তার লম্বা ঠোঁট দিয়ে ডাইনিকে ঠোকর দিয়ে হত্যা করে। আর পুরো মানবকুল ডাইনির হাত থেকে রক্ষা পায়। আর রাজা রামপ্রতাপ টুনি সহ পুরো পক্ষীকুলের ভালো মন্দের দায়িত্ব নেয়। আর গোলাপি পাখিও টুনির সাথে আনন্দে দিন কাটায়। দেখলে তো বন্ধুরা, সব ভালো যার শেষ ভালো তার। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এত সকাল সকাল কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? প্রকৃতি মাতা তোদের নিয়ে বনে যেতে বলেছে। শুনলাম পরে সব ছানাদের নিয়ে আজ প্রকৃতি মাতা তার সাথে দেখা করতে বলেছেন, তাই তোদের সেখানে নিয়ে যাচ্ছি। কিন্তু কেন মা? হঠাৎ আজ বনে সবাইকে দেখেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না মা? কিভাবে বলি, এটা তো সেখানে গেলেই বোঝা যাবে। এরপর তারা প্রকৃতি মাতার সাথে দেখা করার জন্য বনে চলে যায়। আর সেখানে গিয়ে দেখা পায় বনের বাকি পাখিরা আগে থেকেই তাদের ছানাদের নিয়ে সেখানে উপস্থিত ছিল। তোমাদের সবাইকে আমি একটা গুরুত্বপূর্ণ কারণে এখানে ডেকেছি।
কি সেই কারণ প্রকৃতি মাতা? আমরা সবাই এখানে উপস্থিত আছি, তাই আপনি আমাদের কারণটা বলতে পারেন। বলছি টুনি, আসলে আমি আর বেশি দিন এই বনে থাকতে পারবো না। তাই আমি যাওয়ার আগে এই বনের দায়িত্ব কাউকে দিয়ে যেতে চাই। আর সঠিক কাউকে বেছে নেওয়ার জন্য আমি এই বনের 4 কন্যার মাঝে একটি পরীক্ষা নিব। কিন্তু আপনি সেই পরীক্ষার জন্য কাকে কাকে বেছে নেবেন? এই পরীক্ষায় যারা থাকবে তারা হচ্ছে টুকি, টুনটুন, কুহু আর পারুল। এই 4 কন্যাই আমার পরীক্ষা দিবে। আর যে বা যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে আমি তাদের হাতেই বনের দায়িত্ব তুলে দিব। কিন্তু প্রকৃতি মাতা, আপনি আমাদের না নিয়ে ছানাদের নিলেন কেন? আর আমার মেয়ে ইকরিকেই বা কেন বাদ দিলেন? ছানাদের মন অনেক সহজ সরল, তাদের মনে কোনো জটিলতা নেই। আর তোমার মেয়ে ইকরিকে আমি ইচ্ছে করেই বাদ দিয়েছি। এই পরীক্ষা আমি শুধু গরিব পাখিদের মাঝে নিব। আর তুমি অনেক ধনী আর প্রভাবশালী, তাই আমি তোমার মেয়েকে বাদ দিয়েছি। এতদিন ধরে আমি এই বনের মোড়ল হয়ে আসছি, আর আজ আমার মেয়েকে বাদ দেওয়া হলো। আমিও দেখে নিব কিভাবে এই 4 কন্যা পরীক্ষায় উত্তীর্ণ হয়। শোনো ছানারা, তোমাদের মাঝে টুকি আর টুনটুন, তোমরা যাবে রোদ পাহাড়ে, আর পারুল আর কুহু যাবে নীলধারা নদীর তীরে। তোমরা এই সোনার পালক শুধু একবার ব্যবহার করতে পারবে। আর তোমরা যে কাজ করতে পারবে তা যদি তোমরা না করে এই পালকের সাহায্য নাও, তাহলে এই পালকের গুণ নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের অবশ্যই মিলেমিশে কাজ করতে হবে। এখন তোমরা যে যার গন্তব্যে রওনা দাও, আর কাল ঠিক এখানেই তোমাদের পালক নিয়ে চলে আসবে। এই ছানারা, আমাকে একটু সাহায্য করো না। আমি সেই কখন থেকে নদীতে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু এই পথ যেন শেষই হচ্ছে না। এইটুকু পথটাই শেষ করতে পারছো না? এটুকুর জন্য আবার আমাদের কাছে সাহায্য চাইতে হয়? এভাবে বলছো কেন তোমরা? চাইলেই কিন্তু আমাকে সাহায্য করতে পারো। এমন করিস না, কচ্ছপকে একটু সাহায্য করলেই তো হয়। তাহলে আমাকে বলছিস কেন? তুই সাহায্য কর, তোর যখন এত ইচ্ছে হচ্ছে তুই কর। আমি অনেকক্ষণ থেকে উপরে আছি, আর আমার অনেক কষ্ট হচ্ছে পানি ছাড়া। তাই আমি তোমাদের কাছে সাহায্য চাইছি, যেন আমি তাড়াতাড়ি পানিতে যেতে পারি। আমি এক্ষুনি তোমায় সাহায্য করছি। আমার এই সোনার পালক দিয়ে জাদু করে এক্ষুনি তোমাকে নদীতে ছেড়ে দিচ্ছি। এ কথা বলে কুহু তার সোনার পালক দিয়ে জাদু করলে কচ্ছপ চোখের পলকে নদীতে চলে যায়। আর ঠিক তখনই কুহু খেয়াল করে যে তার সোনার পালক ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। আমার সোনার পালক তো কালো হয়ে যাচ্ছে, এখন আমি কি করব? এমন কেন হচ্ছে? ওরে বোকা, এইটুকু কাজের জন্য আবার সোনার পালকের সাহায্য নিলি কেন? এটা তো নিজেই করতে পারতি। তোর বোকামির কারণে সোনার পালকের গুণ নষ্ট হয়ে গেল। এই রে, আমি তো প্রকৃতি মাতার কথা বলে গিয়েছিলাম। এখন আমি কি করব? কারণ তোর পালকটার রং তো একদম ঠিক আছে। আমরা দুজন চাইলে ওই একটা পালক দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। আমাকে তোর সাথে রাখবি? না না, তা কি করে হয়? যদি আমি একাই পরীক্ষায় উত্তীর্ণ হই, তাহলে আমার একার হাতে দায়িত্ব আসবে। তুই তো তোর বোকামির কারণে সোনার পালকের রং হারিয়েছিস। এখানে আমি কেন তোকে সাহায্য করব? আমি পারবো না। এ কথা বলতে না বলতেই পারুল লক্ষ্য করে যে তার হাতের পালকটাও কালো রঙের হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই তার মনে পড়ে যায় প্রকৃতি মাতার কথা, যিনি তাদের মিলেমিশে থাকতে বলেছিল। কি পারুল, তোর হাতের পালকটাও তো দেখছি কালো হয়ে গেছে। দেখলি তো হিংসামের ফল? যদি আমার সাথে মিলেমিশে থাকতি, তাহলে তোর পালকের কোনো আর নষ্ট হতো না। তুই ঠিক বলেছিস রে কুহু, আমিও যে ভুল করে ফেললাম, কিন্তু এখন আর কি করার। চল এখন বনে ফিরে যাই। ওইদিকে না জানি তোকিদের কি অবস্থা। আর পাচ্ছি না রে, এই রোদ পাহাড়ে উঠতে উঠতে তো আমি শেষ। এই বলিস না রে তোকি, যাই রোদ, আশেপাশে কোথাও কোনো ছেলে নেই। আরে ওই দেখ, একটা ছোট ফুল গাছ। আরে দেখ তো, দেখ টুনটুন, ফুল গাছটা কেমন নেতিয়ে পড়েছে। এত রোদ এখানে, মনে তো হচ্ছে না যে গাছটা এখানে বেঁচে থাকতে পারবে। চল তোকে, আমরা এই গাছটা আমাদের সাথে নিয়ে যাই। আর এখানে তো তেমন কিছু দেখছি না। প্রকৃতি মাতা যে আমাদের কিভাবে পরীক্ষা নিচ্ছে কে জানে। কেন জানিস না? প্রকৃতি মাতা তো এখানে বলেই পাঠিয়েছে। প্রকৃতি মাতা তো বলেছে যে সোনার পালক দিয়ে এমন কোনো কাজ করতে হবে যা আমরা নিজেরা করতে পারবো না। কিন্তু এই রোদ পাহাড়ে রোদ ছাড়া
ছাড়া তো আর কিছু দেখছি না। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমি আবার সতেজ হতে পেরেছি। তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, কারণ তোমরা সোনার পালকের সাহায্য ছাড়াই আমাকে সাহায্য করেছো। এখন তোমরা বনে ফিরে যাও। একি, তুমি কথা বলতে পারো? আর তুমি কিভাবে জানলে আমাদের পরীক্ষার কথা? প্রকৃতি মাতা জেনে শুনে তোমাদের আমার কাছে পাঠিয়েছিল, বুঝেছো? আর দেরি করো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তোমরা বনে ফিরে যাও। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চলে যাচ্ছি। এরপর তারা রোদ পাহাড় থেকে তাদের বনের দিকে যেতে থাকে, আর এভাবে সেদিন কেটে যায়। অনেক ভেবে দেখলাম ওই ছানাদের ক্ষতি করলে আমার কোনো লাভই হবে না, কিন্তু আমি যদি প্রকৃতি মাতাকে শেষ করে দিতে পারি তাহলে আমার উপরে আর কথা বলার মতো কেউ থাকবে না, আর আমি ওই প্রকৃতি মাতাকে শেষ করব ডাইনির মাধ্যমে। একি, তুই আমার এখানে কি করছিস? ঈগল, তোর কি প্রাণের ভয় নেই? আমি জানি তুমি আমার কিচ্ছু করবে না, কারণ আমি তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। তুই আবার আমার জন্য কি ভালো খবর এনেছিস? আজ আমাদের বনে আবার প্রকৃতি মাতা আসবে, আর ও নাকি কিছুদিন পর চলে যাবে। ওর চলে যাওয়ার আগেই তুমি যদি ওকে শেষ করে দিতে পারো তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে, আর তখন এই পৃথিবীতে তোমাকে আর কেউ হারাতে পারবে না। ঈগল কথাটা তো খারাপ বলেনি, আর এমনিতেও আমি অনেক দিন থেকে ওই প্রকৃতি মাতাকে শেষ করতে চাইছি। এরপর ঈগল আর ডাইনি মিলে প্রকৃতি মাতাকে শেষ করার জন্য বনে চলে যায়, আর প্রকৃতি মাতা ডাইনিকে দেখে একটু ভয় পেয়ে যায়। এ কি দুষ্টু ডাইনি, তুই এখানে কি করছিস? আর ঈগল, তুমি এই ডাইনির সাথে কি করছো? ঈগল আর তোকে কি বলবে, ও নিজেই তো আমাকে এখানে নিয়ে এসেছে। এখন আমি তোকে শেষ করব আর তোর সমস্ত শক্তি কেড়ে নেব। না না, তুই কখনো এই কাজ করতে পারবি না। একি, ডাইনি, টুনটুন, এই ডাইনিকে আমাদের শেষ করতে হবে, না হলেও প্রকৃতি মাতার ক্ষতি করবে। কিন্তু ডাইনিকে তো আমরা শেষ করতে পারবো না। চল, এই সোনার পালক দিয়ে ওকে শেষ করে দেই। এ কথা বলে তারা ডাইনির দিকে সোনার পালক ধরলে তার জাদুতে ডাইনি ভস্ম হয়ে যায়। আর তখনই সেখানে পারুল ও কুহুও চলে আসে। টুকি টুনটুন, তোমাদের অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আর তোমাদের 4 কন্যার মাঝে এই 2 কন্যাই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আর সেই দুজন হলো টুকি ও টুনটুন। তাই আমি তোমাদের হাতে এই বনের দায়িত্ব তুলে দিলাম। আর ঈগল, তুমি তোমার ভুলের জন্য আজ সব হারালে। আজ থেকে তুমি আর এই বনের মোড়ল না, আমি তোমাকে এই বনের অধিকার থেকে বঞ্চিত করলাম। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। এই ভুলের কোনো ক্ষমা হয় না, তাই তুমি ভালোই ভালোই আমার সামন থেকে চলে যাও। এরপর ঈগল লজ্জিত হয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। তো বন্ধুরা, দেখলে তো অতি চালাকি করলে কিভাবে সব হারাতে হয়। তাই আমরা চালাকি না করে পরিশ্রম দিয়ে জেতার চেষ্টা করব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।